তাদের বিচার যে কোর্টে হয়েছে যুদ্ধপদে, এই বিচারটা এখানে হতে পারে না। এটা কোর্টেই সঠিক না, একটা শুধু রিট হবে। এটা হবেই গণতন্ত্র দেশে আসলে, সেটা বিএনপি ক্ষমতা আসুক আর যে আসুক। এই রিটটা যখন হবে সঠিক, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন হবে, এই রিটে বলে দিবে এই কোর্টটা সঠিক ছিল না। তখন কি যে সঠিক ছিল না যে কোর্ট, সেই কোর্টের বিচারটা কি সঠিক? বক্তব্যটা শুনেছি, এটা বিরাট কোনো দোষের মতো কথা বলে না। আইনজীবী হিসেবে উনি যে কথাগুলো বলেছে আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। এর ট্রাইব্যুনালটা ছিল আওয়ামী লীগ ছাড়া সকলের কাছে এলে অবৈধ, তারপরও সেটা ছিল যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, ওইটার বিচার। সেইটাকে সেম রাইখা আপনারা যে বিচার করেছেন, এটা ভবিষ্যতে প্রশ্ন আসতে। ধন্যবাদ জানাই এই জন্য যে আপনার টকশোতে আমি যেদিনই আসি সেদিন দেখি শুধু বিএনপির বিষয় নিয়েই আপনি টকশো করেন। এই জন্য আমি আনন্দিত এবং গর্বিত যে বাংলাদেশে এখন সর্ববৃহৎ দল এবং জনপ্রিয় দল বিএনপি, এটা আপনি প্রমাণ করতেছেন। কারণ তাদের ছাড়া কোনো আলোচনা থাকে না। এটা তো প্রমাণ করা গেছে না, বিএনপি বর্তমানে সবচেয়ে বড় দল, যেহেতু আওয়ামী লীগ নাই এবং জনপ্রিয় দল, সেটা প্রমাণ না করলেও বিএনপি বড় দলই হবে। বিএনপির চাইতে বড় দল এখন কেউ নাই। আমি কেন বলেছি, আমাদের একটি ইসলামপন্থী দলের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের তিনি বলছে যে বিএনপির জনপ্রিয়তা নাই, দলটা একটু বড় কিন্তু এখন আর জনপ্রিয়তা নাই। এবং উনি নিজে নিজে বলছে, এই জন্য বলেছি যে আমার এখন অনেক সম্মান, অনেক দাম। আমার এখানে উপদেষ্টারা এসে বসে থাকে এবং রাষ্ট্রদূতরা আসে, আমি কিছু কিছু ছবি ছাড়ি, মহিলা রাষ্ট্রদূত আসে, তাদের ছবিগুলো ছাড়ি না। কারণ আপনারা আবার কি বলবেন, এত বড় অহংকার করে সেইখানে যে আপনি শুধু বিএনপিকে নিয়েই আলোচনায় টকশো করেন, এই জন্য আমি গর্বিত এবং আমি মনে করি যে এটা আপনি প্রমাণ দিয়ে যাচ্ছেন। জাস্ট ক্লিয়ারিফিকেশন করার জন্য, শুধু বিএনপি কে নিয়ে আলোচনা করি না, অন্য সব বিষয় নিয়েও করা হয়, বিএনপির বিষয় নিয়েও কথা বলা হয়, ওভারঅল সব বিষয় নিয়ে আলোচনা করা। আমি যেদিন যেদিন আসি আমি এটাই বেশি দেখি, আমার কাছে এইটা এখন আসেন। আপনি যেহেতু বিএনপি রাজনীতি করেন, সেই জন্য বিএনপি রিলেটেড বিষয়গুলোতে আপনাকে বেশি টাকা। আচ্ছা, এখন আপনাকে আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান অ্যাডভোকেট, তিনি তার বক্তব্যে দুইবার উল্লেখ করেছেন যে আমি কোনো বিএনপির নেতা বা বিএনপির কর্মী, বিএনপির সমর্থক হিসেবে এটা বলতেছি না, আমি একজন অ্যাডভোকেট হিসেবে এইটার আপনি সাক্ষাৎকার নিচ্ছেন, সেটা আমি দিচ্ছি। এখন সেইটা কি, যে আগের ট্রাইব্যুনালটা ছিল আওয়ামী লীগ ছাড়া সকলের কাছে এলে অবৈধ, তারপরও সেটা ছিল যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, ওইটার বিচার। সেইটাকে সেম রাইখা আপনারা যে বিচার করেছেন, এটা ভবিষ্যতে প্রশ্ন আসতে পারে। এবং আমি বক্তব্যটা এখন পুরো আমি এখানে আনছি, ওনার পুরো বক্তব্যে স্পষ্ট হয় যে আপনার একেবারে স্পষ্ট হয় যে উনি যা বলেছে সেইটাই ওনার দেশকে নিয়ে ভালো লাগে না। যারা সৃষ্টি করছে তার মধ্যে আমি ছিলাম। আরে আমি তো মরে যাব, আমি তো মুক্তিযোদ্ধা, আমি তো দেশের মানুষ, আমি তো পশুর ঘর থেকে জন্মগ্রহণ করি না, আমার তো বিবেক আছে। একটু আগে আমার এক সাংবাদিক মানে একদম বক্তব্যটা এটা না, উনি একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন, টক শোতে কথা বলছিলেন। হাসিনার সময় অন্তত দেশ ছিল, আমি এখনো সেই বন্ধুকের কথা। যাই হোক, আপনি এটা শুনতে পারবেন বা শুনেছেন, ওনার বক্তব্যে উনি দুইবার বলছে, প্রথম একবার, আবার শেষের আগে একবার বলছে যে এটা কিন্তু আমার বিএনপি বক্তব্য না। যে বক্তব্যটা নিয়ে আমরা কথা বলতেছি, আপনি যেটা দেখেছেন এই বক্তব্যটা না, উনি একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছে, টক শোতে কথা বলেছিলেন, ওই টক শোর আলোচনাতে উনি এই বক্তব্যটা দিয়েছেন যে হাসিনার রাইট অবৈধ। এটা হুবহু এটা উনি এই একই কথা বলছে, এখানেও একই কথা বলছে, একই কথা উনি বলছে যে এইটা এই কারণে প্রশ্নবিদ্ধ হবে, যদি কোনো গণতান্ত্রিক সরকার আসে তখন এটা বাতিল হয়ে যেতে পারে। এটা উনি বলছে, আমি আইনজীবী হিসাবে বলতেছি।
উনি ওই এইটাও বলছে যে আমি একই কথা গতকালকেও টক শোতে বলেছি, আজকেও আপনারা সাংবাদিক বললো না যে এক সাংবাদিক আমার কাছের লোক, এই একই বক্তব্য, সেটাও আমি দেখছি দুইটা একই বক্তব্য, কোনো কিছু বাদ নাই। তা আমার কাছে মনে হয়েছে যে উনি একজন আইনজীবী হিসাবে যে কথাটা বলেছেন সেটা আমার কাছে অনেক যুক্তিযুক্ত মনে হয়েছে। অতএব এইটা নিয়ে তেমন আলোচনা করার কোনো বিষয় নেই। উনি আইনের কথা বলেছে যে ওইটা ছিল যুদ্ধ অপরাধী, মানবাধিকার অধিকারী, আর এইটা হচ্ছে গণহত্যা, এই দুইটা আলাদা হওয়া উচিত ছিল। এরপর আবার বলছে যে যে ভদ্রলোক আগে ওই আদালত মানে না এবং ওই আদালতে আসামিদের পক্ষে ছিলেন, সে আজকে আবার সরকারের পক্ষে থেকে কাজ করতেছে, এটাও প্রশ্নবিদ্ধ। একই লোক থাকতে হবে কেন? তাহলে কি সে প্রতিহিংসামূলক কাজ করতেছে? সেখানে কি অন্য কাউকে নেওয়া যেত না? তাজুল ইসলামের কথা বলেছেন। এখন একটু আরো বলছে যে রাজাকার দিয়ে তো রাজাকারের, এটাও বলছে। এখন উনি একজন মুক্তিযোদ্ধা, উনি সেই হিসাবে আইনজীবী হিসেবে বলেছেন। আমি ছোট পর্যায়ের লোক, আমি বিএনপির যে পর্যায়ের লোক, আমি আসলে এই সম্পর্কে উনি উপদেষ্টা, সেটা আমি বিরাট করে মন্তব্য করতে পারি না। কিন্তু আমি বক্তব্যটা শুনেছি, এটা বিরাট কোনো দোষের মতো কথা বলে না। আইনজীবী হিসেবে উনি যে কথাগুলো বলেছে আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। এরপর আসেন তারেক রহমান এ নিয়ে মামলা হয়েছে। আওয়ামী লীগের সময় হইতো, ভাই আমার 4-5টা বক্তব্য একের জামাতের কেন্দ্রীয় ভাবে আমার এলাকার সকল জামাতরা এডিট করিয়ে ছাড়ছে। আমিও মামলা করতে চাইছিলাম এবং আমাকে যে ধরনের হুমকি দিছে, আমি এটা ডায়েরি করতে গেছিলাম, থানায় দিয়ে বলে যে এরকম তো ডায়েরি না, আপনি মামলা করে দেন। পরে আবার করি নেই, যে বইমা তো ভাই এখন বিরোধী দল হোক আর সরকারি দল হোক আমাদের সাথে ছিল 30 বছর, কেমনে কি মামলা করি। এখন হচ্ছে যে এই ছেলে বা এই লোক কি বলছে যে আপনার এই আলুওয়ালাদের দিবেন, আপনি বুলেট প্রুফ গাড়ি 88 কোটি টাকায় না কিনে, সেটা কি 88 কোটি টাকা দাম সে কিভাবে জানলো? এবং আপনি একটা পার্সোনাল একটা জিনিস ব্যবহার করবেন, সেইটা উনি না কিনলে আপনাকে এটা বলবে। মনির ভাই, এটা আমাদের অলরেডি একটা নিউজ হয়েছে। মনির ভাই, এটা অলরেডি একটা নিউজ হয়েছে, তারেক রহমান সাহেব দেশে আসবেন এবং ওনার জন্য 2টা বুলেট প্রুফ গাড়ি ক্রয় করা হবে, যেটার বাজার মূল্য 88 কোটি টাকা। এরকম একটা নিউজ। খালেদা জিয়ার জন্য, আর একটা হচ্ছে তারেক রহমানের জন্য। খালেদা জিয়ারটা হবে যে ওটা একটু মেডিকেলের কি থাকবে, হ্যাঁ। এখন হচ্ছে সেইটা কি 88 কোটি টাকা কিনা উনি কি জানে? একের বুলেট পূর্বে 88 কোটি টাকা লাগবে। এখন সেইটা কিন্তু এরকম নিউজ অনেকে করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে যে কিনবে এবং যেখান থেকে আনবে তারাই জানে। সেই প্রতিষ্ঠান কি বলেছে, বা যে তারেক রহমান কিনবে সে কি বলেছে? বলে না। এখন আপনি বিশ্বাস করেন যে জামাতের লোকজন মিছিল দেয়, ওই তাদের মিছিলে, জামাতের মিছিলে ওই যে আন্দোলন করছে, কয় আলু না গণভোট, কয় গণভোট গণভোট। এখন বিশ্বাস করে না, কেমনে শোনে? কোথা থেকে কোথায় নিয়ে গেছে? এটা কি রাজনৈতিক ভাষা? এটা কি রাজনৈতিক ভাষা? এইটা তারা সারা বাংলাদেশে আলু না গণভোট। আপনি দেখেন বাংলাদেশে একমাত্র রাজনৈতিক এখন বর্তমানে ব্যক্তি তারেক রহমান সাহেব 5ই আগস্টের পরে কৃষকের পক্ষে উনি কথা বলেছে। পেঁয়াজের কৃষকের, আলু কৃষকের, গার্মেন্টসের নারী শ্রমিকদের কথা বলেছে। এদেরকে আপনি ভর্তুকি দিলে আমাদের পেঁয়াজ বিদেশে থেকে আনা লাগবে না, আলু আনতে হবে না, এইটা সুবিধা হবে, তারা উপকৃত হবে। এইটা যে ভাবছে, এটা ধন্যবাদ না দিয়া কয় আলু না গণভোট। বলেন, উনি যেটা যুক্তিযুক্ত বলছে ওনাদের পছন্দ না হইলে, আমি সেই দিনেই আরেকটা টক শোতে ওনাদেরকে বলছিলাম যে আপনারা আলু না গণভোট বলেন, আমি একটা মঞ্চ করতে চাচ্ছি 24 ও 71 গণহত্যা বিরোধী মঞ্চ, যেখানে আমাদের প্রধানই থাকবে যে ওই গণহত্যাকারীদের বিচার হতে হবে। 71-এ মুসলমান হইয়া মুসলমান মা বোনদেরকে ওই পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিচ্ছে, এ যে বিচার হতে হবে। এই দুইটা থাকবে আমাদের মূল, আর যা আছে সেইগুলো দরকার নাই। কারণ একজনের বিচার হবে। আমি আপনার 17 সালে একটা টক শোতে গিয়ে পুলিশ র্যাব ট্যাব আসিয়া মানে একেবারে আমার বাড়ি ধরে লয়ে গেছে। আমি সেদিন টক শোতে বলেছিলাম যে আমার নেত্রীও বিচার চায়,
ওই যুদ্ধ অপরাধীদের। আমার নেত্রী বলছে আন্তর্জাতিক মানের হতে হবে, আপনার প্রধানমন্ত্রীর ব্যয় হবে না, আর আমাদের এই জামাত আমাদের সাথে ছিল তাদের হবে, এইটা আমার নেত্রী মানে না, এইটা বলেছিলাম। এরপর আবার আপনার ওই জঙ্গিদের বিরুদ্ধে বলছিলাম যে জঙ্গি যদি হয় তাদের কেন ফায়ার দিয়ে মাইরে ফেলাইবে, ক্রস ফায়ার দেবে কেন, তাদের ধৈর্য আইনে বলুক, খালদা জিয়া তাদের পৃষ্ঠপোষক। এরকম কঠিন কঠিন কথা বলার পরে ওই খন্দকার মোশাররফের নাম বলার পরে বাসায় এসে দেখি অবস্থা খারাপ, ধরে লয়ে গেছে। এখন এটা RTVতে গেছিলাম, এখন মনে করেন হ্যাঁ, এখন হচ্ছে কি যে আমরাও তো লিগ্যাল কথা বলেছি। এখন সেই ক্ষেত্রে আজকে সবকিছু মিলিয়ে তারেক রহমানের পক্ষে যে মামলাটা করেছে সেইটা আসলে তারা এই ধরনের বিচ্ছিরি কথাবার্তা যে বলে এটা করেছে। তবে আমি মনে করি বিএনপি একটা এমন একটা দল অনেক ধৈর্য স্বীকার করেছে,